আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি মোহাম্মদ ওবাইদুল্লাহ, 10 মিনিট স্কুলের একজন বাংলা ইনস্ট্রাক্টর। তো অ্যাডমিশন প্রোগ্রামে আজকে তোমাদের সাথে চলে এসেছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক পড়ব, সেটা হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন লেখার কৌশল। এই জ্যোতি বা ছেদ চিহ্ন লিখনের যে কৌশল, এই লিখনের কৌশলটা আসলে অনেক সময় দেখা যায় যে আমরা মুখস্থ করি। হ্যাঁ, অবশ্যই মুখস্থ করি। মুখস্থ করার পাশাপাশি এই কৌশলগুলো যদি একটু বুঝে বুঝে মনে রাখা যায় তাহলে কিন্তু এটা আরো জমজমাট হয়। তো আমরা চেষ্টা করব আজকে এগুলো মুখস্থ করার সাজেশন আমি অবশ্যই দিব, তবে তার পাশাপাশি আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা একটু কৌশলটা খুব ভালো করে জেনে নেবে। তো চলো আমরা এই জ্যোতি বা ছেদ চিহ্ন বা এটাকে কি বলা হয়ে থাকে, বিরাম চিহ্ন, এই সম্পর্কে তোমাদের আজকে কথাবার্তা বলবো। তো চলো, বিরাম চিহ্ন কি, জ্যোতি বা ছেদ চিহ্ন কি, সবগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। চলো আমরা পরের ধাপে যাই। তো আমরা দেখতে পাচ্ছি পরের ধাপে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি জ্যোতি। এই জ্যোতি মানে হচ্ছে ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। তার মানে এখানে ফার্স্টে একটা কথা বলা হচ্ছে যে এই যে জ্যোতি, এটার অপর নাম ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন অপর নামও কিন্তু ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন, তুমি যেটাই বলো না কেন। এটার যে অর্থটা বোঝার জন্য আমরা একটা কাজ করব। আমরা একটা সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাটা তোমাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব। কি লেখা রয়েছে দেখো, বলা হচ্ছে বাক্যের অর্থ, মানে আমরা যে বাক্য বলি সেই বাক্যের অর্থ যদি সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা বাক্যের আবেগ, হর্ষ, বিষাদ, জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাই হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন। তার মানে আমরা একটা কথা আমাদের মাথায় প্রায় আসে আর কি, এই যে যখন বিরাম চিহ্ন কথা বলা হয়, নর্মালি বিরাম মানে কি আসলে? নর্মালি বিরাম মানে হচ্ছে থামা। তার মানে বিরাম চিহ্ন মানে আমাদের মাথার মধ্যে প্রথমেই কাজ করে বিরাম চিহ্ন মানে আমাকে থামতেই হবে। আসলে কিন্তু বিষয়টা মোটেও সেরকম না। বিরাম চিহ্নে থামতেই হবে এটা কিন্তু জরুরি না। কোনো কোনো বিরাম চিহ্নে আমরা থামি, আবার অনেক বিরাম চিহ্ন রয়েছে যে সকল বিরাম চিহ্নতে আমরা থামি না। ওইসব বিরাম চিহ্ন অনেকগুলো কাজ রয়েছে। আর শুধুমাত্র বিরাম চিহ্ন আমাকে থামতেই বলে না, এই বিরাম চিহ্ন কিন্তু আমাকে বাক্যের মধ্যে সমাপ্তি, বাক্যের আবেগ, হর্ষ, বিষাদ বা জিজ্ঞাসা করা, এরকম সবকিছু সে আমাকে শেখায়। এবং এই শেখানোর কাজটা বিভিন্ন সাংকেতিক চিহ্নের সাথে হয়ে থাকে। তো এই সাংকেতিক চিহ্নগুলো আমাদের জানতে হবে, পাশাপাশি এই সাংকেতিক চিহ্নগুলো কে কখন কতটুকু থামছে সেটাও আমাদেরকে একটু জানতে হবে। তো চলো আমরা এই ক্ষেত্রে যে কাজটা করব, প্রথমত আমরা আজকের ভিডিওতে সাংকেতিক চিহ্নগুলো কি, কোনটা দেখতে কেমন, কতক্ষণ থামতে হয়, কার বিরতিকাল কতক্ষণ, এটা আমরা জানবো এবং পাশাপাশি এগুলোর যে ব্যবহার, সেই ব্যবহার নিয়েও আমরা কথাবার্তা বলবো। তো চলো আমরা পরের ধাপে চলে যাই। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু জ্যোতি বা বিভিন্ন প্রকার জ্যোতি চিহ্নের নাম, আকৃতি এবং তাদের যে বিরতিকালের পরিমাণ সেগুলো নির্দেশ করা হয়েছে। তো চলো আমরা একটু দেখে ফেলি। এখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে জ্যোতির নাম, এগুলো তাদের আকৃতি মানে তারা দেখতে কেমন, আর এগুলো হচ্ছে বিরতিকাল, তাদের পরিমাণ মানে কতক্ষণ বিরতি নেয় তারা আসলে। চলো দেখে ফেলি। আমরা দেখতে পাচ্ছি কমা। কমাটা মূলত, আর সত্যিকার অর্থে আমরা কিন্তু বেশিরভাগ ছেদ চিহ্ন বলি বা জ্যোতি চিহ্ন বলি বা বিরাম চিহ্ন বলি সবগুলোর সাথে অনেকটা পরিচিত। এই যে জ্যোতি চিহ্ন, যেমন কমা, কমা দেখতে কেমন, সেমিকলন দেখতে কেমন, তারপর হচ্ছে দাড়ি দেখতে কেমন, এগুলো কিন্তু আমরা জানি। জিজ্ঞাসা চিহ্ন, এগুলো কিন্তু সবই আমরা জানি। এই যে কমা দেখতে হচ্ছে এরকম, এবং এটা এক বলতে যে সময় লাগে সেই সময় পর্যন্ত আমরা থামি, তার মানে হচ্ছে এক, মানে খুবই অল্প সময়। তারপর সেমিকলন,
সেমিকলন হচ্ছে এক বলার দ্বিগুণ সময়, মানে 1 2, মানে 1 1, এক বলার দ্বিগুণ সময়, মানে কমা আর সেমিকলন একটু বেশি। এখন তোমরা যদি জিজ্ঞেস করো যে কমা আর সেমিকলনের ভিতরে পার্থক্য কি, খুব একটা যে পার্থক্য রয়েছে তা না। হ্যাঁ, আকৃতিগত দিক থেকে দেখতে তো অবশ্যই পার্থক্য, এটা হচ্ছে কমা আর এটা হচ্ছে সেমিকলন, এইটুকু পার্থক্য তো রয়েছেই, সে আমরা বুঝতে পারছি। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে খুব যে বেশি পার্থক্য তা কিন্তু না। মানে তুমি যদি কোথাও কমা, ধরো কোনো একটা জায়গায় কমা দেওয়া হয়েছে, সেই জায়গায় আমরা সেমিকলনও কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সব প্রশ্ন থাকে যে এখানে কমা ব্যবহার না করে সেমিকলন কেন ব্যবহার করলাম না। তো সেই সকল অনেক সময় অনেক প্রশ্ন থাকে আসলে, আমরা কিন্তু সেই সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই থাকবে। আসলে এক্স্যাক্টলি কমা বা সেমিকলনের এটা ব্যবহারটা এক্স্যাক্টলি কিরকম সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা পূর্ণ আলোচনা থাকবে। তো সেই উত্তর জানার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তারপর বলা হচ্ছে যে দাড়ি, এটাকে বলা হয় পূর্ণচ্ছেদ। আচ্ছা, দাড়ি কিন্তু বলতে অনেকে আবার বলে দাড়ি তো হচ্ছে মুখের দাড়ি, যেটা ওইটা কিন্তু চন্দ্রবিন্দু থাকে না। তো এই যে মুখের দাড়ি যেটা, সেটা চন্দ্রবিন্দু থাকে না, আর এটাতে হচ্ছে দাড়িতে যেটা হচ্ছে থামতে হয়, এই দাড়িতে কিন্তু হচ্ছে কি থাকে, অবশ্যই অবশ্যই চন্দ্রবিন্দু থাকে, আর এটাকে বলা হয় হচ্ছে পূর্ণচ্ছেদ। আচ্ছা, তো এই দাড়ি দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে কি লাগে, এক বলার না, এটা সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড, 1 সেকেন্ড সময় লাগে। জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন তো আমরা জানি, এটাও হচ্ছে ওই 1 সেকেন্ডই সময় লাগে। বিস্ময় চিহ্ন, এটাও কিন্তু সেই 1 সেকেন্ডই সময় লাগে। আমরা একটু পরের ধাপে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে কোলন রয়েছে, কোলন। তো এই কোলন এটা কিন্তু দেখতে এরকম। অনেক সময় কোলনটাকে কিন্তু অনেকে বিসর্গ লিখে ফেলে। আমি একটু বন্ধুদের বলতে চাই, কোলনটাকে দয়া করে বিসর্গ লিখবেন না। কারণ হচ্ছে যে দেখো, এই কোলনটা কিন্তু ফোটা ফোটা, আর বিসর্গ যদি তোমরা খেয়াল করার চেষ্টা করো তাহলে কিন্তু সেটা কিন্তু হচ্ছে আবার কিরকম, বিসর্গটা হচ্ছে মাঝখানে ফাঁকা থাকে, এটার মাঝখানে কিন্তু ফাঁকা নেই, এই ফোটার মাঝখানে কিন্তু ফাঁকা নেই। এটা একটু মাথায় রাখবে। তো এই জন্য বিসর্গ আর কোলন কখনোই আমরা এক জায়গায় করব না। বিসর্গ এক জিনিস, কোলন কিন্তু আরেক জিনিস, ঠিক আছে? ওকে, তো এই কোলনের ক্ষেত্রেও ওই 1 সেকেন্ডের সময় লাগে। আবার কোলন ড্যাশ, কোলন ড্যাশের ক্ষেত্রেও কিন্তু 1 সেকেন্ড সময় লাগে। আবার শুধু ড্যাশ, সেক্ষেত্রেও কিন্তু 1 সেকেন্ড সময় লাগে। এইবার আমি যে একটা কথা বলেছিলাম যে সবগুলোর জন্যই যে থামতে হয়, বিষয়টা কিন্তু তা নয়। খেয়াল করে দেখো, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হাইফেন, হাইফেনটা কিন্তু থামার কোনো প্রয়োজন নেই। আবার দেখো ইলেক বা লোপ চিহ্ন, সেখানেও কিন্তু থামার কোনো প্রয়োজন নেই। উদ্ধরণ চিহ্ন, এখানে 1 উচ্চারণের সময় লাগে, অর্থাৎ কমার যে পরিমাণ সময় সেরকমই লাগে উদ্ধরণ চিহ্নে। এটাকে ইংলিশে বলা হয় ইনভার্টেড কমা। ব্র্যাকেট বা এটাকে বলা হচ্ছে বন্ধনী চিহ্ন। এই ক্ষেত্রে বন্ধনী চিহ্ন আমরা দেখতে পাই 3টা, মানে হচ্ছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এইগুলো বলে থাকি। তো এইগুলোতেও কোনোটাতেই কিন্তু থামার কোনো প্রয়োজন নেই। তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে ব্যাপারগুলো খুবই ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের এই ভিডিওর যে মূল জায়গা সেটা হচ্ছে যে জ্যোতি বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন সেগুলোর ব্যবহার। তো চলো আমরা আস্তে আস্তে সেই ব্যবহারে চলে যাই। আমরা ব্যবহারের মধ্যে প্রথমেই যাকে পাবো সে হচ্ছে মিস্টার কমা। তো আমরা এখন কমা সম্পর্কেই ম্যাক্সিমাম কথাবার্তা বলবো। তো খেয়াল করে দেখো, কমার কিন্তু আরেকটা নাম রয়েছে, একটু খেয়াল রাখতে হবে। কমার আরেকটা নাম হচ্ছে পাদচ্ছেদ। এটা আমরা অনেকেই মনে রাখি না। কমার অপর নাম হচ্ছে পাদচ্ছেদ। অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে। তো আশা করি তোমরা যদি এটা খুব ভালো করে দেখে রাখো, তোমাদের এটা ভুল হওয়ার কথা না। চলো আমরা আস্তে আস্তে কমার ব্যবহারগুলো আসলে অনেকগুলো, আমরা একটা একটা করে কমার ব্যবহার দেখে ফেলি, তাহলে আমাদের কাছে বিষয়গুলো অনেক সহজ হবে। কমার প্রথম যে ব্যবহার সেটা আমরা ক নাম্বারে দেখতে পাচ্ছি। ক নাম্বারে দেখা যাচ্ছে বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও,
সুখ পাবে পরিশ্রমে। তাহলে এই জায়গায় যদি কমাটা না থাকতো, সুখ চাও সুখ পাবে পরিশ্রমে, এই যে সুখ চাও সুখ পাবে পরিশ্রমে, মাঝখানে আমি এই যে থামলাম, এইটা কিন্তু মূলত হচ্ছে বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ পেল। মানে মাঝখানে কমা দিলে যে অর্থ একেবারেই প্রকাশ পাবে না, বিষয়টা কিন্তু তা নয়। তো এই যে অর্থের বিভাগ বা সুস্পষ্টতা দেখানোর জন্য এই কমাটা কিন্তু অনেক বেশি জরুরি ছিল। আর একটা উদাহরণ কিন্তু আমরা প্রায় দিয়ে থাকি, ছোটবেলা থেকে আমাদের টিচার আমাদেরকে বলেন, সেটা হলো যে ওই যে এখানে দাঁড়িয়ে ড্যাশ করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। এখন খেয়াল করে দেখো, ওই জায়গায় কমাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যদি কমাটা তুমি আগে দিয়ে দাও তাহলে কি হবে, এখানে ড্যাশ করিবেন না, করিলে 100 টাকা জরিমানা। তো ড্যাশটা কি আসলে তুমি বুঝে নাও, আমি এটা তোমাদের কাছে আপাতত এখন বলছি না ড্যাশটা কি। তো ওটা খুব হাসির একটা কথা, আমি নিজেও হেসে ফেলছি আসলে। তো তোমরা বুঝতে পেরেছো। তো ওই জায়গায় খেয়াল করে দেখো, কমাটা আগে পরে দেওয়ার জন্য কি পরিমাণ সমস্যাটা হচ্ছিল। কমাটা জাস্ট পরে দিলে ঠিকঠাক অর্থ বোঝায়, আর আগে দেওয়ার কারণে কি হচ্ছে, পুরোপুরি অর্থটা কিন্তু অন্যরকম বোঝাচ্ছে। তো এই জন্য কমা কিন্তু বাক্যের, যখন আমরা পড়ি, ওই বাক্যের অর্থের স্পষ্টতা বোঝানোর জন্য আমাদের কিন্তু এই স্বল্প বিরতির প্রয়োজন হয়। এই স্বল্প বিরতির জন্য আমরা কমা অনেক জায়গায় ব্যবহার করে থাকি। এটা গেল। এরপরেটা খেয়াল করে দেখো, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে। আমরা একটু দেখতে পারি, যেমন উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি যে সুখ দুঃখ আশা নৈরাশ্য একই মালিকার পুষ্প। এই যে সুখ দুঃখ পরপর কিন্তু বিশেষ্য বিশেষণ বসেছে। এই যে পরপর বিশেষ্য বিশেষণ বসলো, তো এই পরপর বিশেষ্য বিশেষণ যখন বসে এক পাশাপাশি যখন বসে থাকে তখন কিন্তু কমা দেওয়া হয়। এর আমরা প্রায় দেখে থাকি। তো এই ক্ষেত্রে আশা করি কমার ব্যবহারটা তোমরা অনেক ভালো করে বুঝতে পেরেছ। এরপর হচ্ছে সম্বন্ধের পরে কমা বসাতে হয়। খেয়াল করে দেখো, তুমি যদি কাউকে ডাক দাও, যেমন বলা হচ্ছে রশিদ এদিকে এসো, এই যে রশিদ এদিকে এসো, এই যে দুটো কথা না, একটা হচ্ছে ডাক দিচ্ছে, তারপর একটা হুকুম করছে। রশিদ ডাক দিল, তারপর একটা হুকুম করলো এদিকে এসো। এই দুটো কথাকে আলাদা করা হচ্ছে কি দিয়ে, কমা দিয়ে। কমার পর আমরা অল্প একটু থামি, থামার পরেই হচ্ছে সাথে সাথে আমরা বলি এদিকে এসো। তো এই জন্য মনে রাখতে হবে যে সম্বন্ধের পর কমা বসাতে হয়। এখন বন্ধুরা, তোমাকে কিন্তু পরীক্ষায় কিভাবে আসবে একটু বলে দিই। এই যে রশিদ, এই ভদ্রলোক রশিদ, এই রশিদের পরেই হচ্ছে কমা বসছে, মানে রশিদকে সম্বোধন মানে ডাকা হচ্ছে। তোমাকে কিন্তু পরীক্ষা ধরো এই লাইনটাই চলে আসলো, তোমার তখন প্রশ্ন করা হবে এই যে এখানে কমা ব্যবহৃত হয়েছে, এটা কিসের জন্য কমা ব্যবহৃত হয়েছে। তখন তোমাকে বলতে হবে যে সম্বন্ধের পরে কি হয়, কমা বসাতে হয়, এই কারণে এখানে কমা হয়েছে। তুমি যদি প্র্যাকটিসটা ভালো করে রাখো, তাহলে তোমার জন্য এই উত্তরটা দেওয়া কিন্তু খুবই সহজ। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে, জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কমা বসবে। এটা কিন্তু আমি বলবো কমার মধ্যে এটা বলা হয়েছে বিষয় তা কিন্তু নয়। আমরা যখন জটিল বাক্য পড়বো সেখানেও কিন্তু আমরা একটা কথা বলে থাকি, জটিল এবং যৌগিক এটা পার্থক্য করা হয় কিভাবে। জটিল এবং যৌগিক বাক্যের ম্যাক্সিমামই হচ্ছে জটিল বাক্যে কি থাকে, সেখানে কমা থাকে। আর আমরা দেখে থাকি যে যৌগিক বাক্য সেখানে কিন্তু কি থাকে, কনজাংশন অথবা বাক্যের মধ্যে সংযোজক যে অব্যয় সেগুলো থাকে। তো এই যে সংযোজন অব্যয় বা সংযোজক অব্যয় সেগুলো থাকে, ও এবং অথবা এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর জটিল বাক্যের মানেই তো হচ্ছে তার দুটো ভাগ থাকবে, জটিল বাক্য মানেই হচ্ছে তার দুটো ভাগ থাকবে, এবং সেই দুটো ভাগকে আলাদা করেই কিন্তু হচ্ছে কমা। এটা আমার মনে হয় শুধুমাত্র কমার জন্যই তোমাকে মনে রাখতে হবে বিষয়টা কিন্তু তা নয়। কমা বাদ দিয়েও তোমাকে জটিল বাক্যেরটাও মনে রাখার জন্যও কিন্তু তোমাকে এটা আলাদা করে মনে রাখতে হবে, এটা আমার কাছে মনে হয় আর কি। তো আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে জটিল বাক্যের এই ব্যাপারটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, যে দুটো বাক্য থাকে, দুটো খণ্ড বাক্য থাকে বেসিক্যালি আর কি। কারণ এইটা একটা খণ্ড বাক্য আর এটা হচ্ছে আর একটা খণ্ড বাক্য, এই দুটো খণ্ড বাক্যকে বেসিক্যালি আলাদা করেই হচ্ছে কমা। তো এটা একদম ইম্পর্টেন্ট, আমার কাছে অনেক ইম্পর্টেন্ট লেগেছে।
এক ঢিলে দুই পাখি, মানে তুমি এখানে বাক্যেরটাও যেরকম পড়ছো, কমারটাও সেরকম পড়ছো। আশা করি তুমি বুঝতে পেরেছো। আমরা পরের ধাপে যাই। পরের ধাপে কি বলা হচ্ছে দেখো, পরের ধাপে বলা হচ্ছে যে উদ্ধরণ চিহ্ন। এই উদ্ধরণ চিহ্নের পূর্বে কি বসতে হবে? কমা। হ্যাঁ, সেটা খণ্ডবাক্যের শেষে। এখন উদ্ধরণ চিহ্ন একটু খেয়াল করে দেখো, এটা তো উদ্ধরণ চিহ্ন, ছুটি পাবেন না, সাহেব বললেন ছুটি পাবেন না। তার মানে কি, এখানে একটা কথা হচ্ছে যে বক্তা যদি কোনো একটা কথা বলেন, সেই কথার উক্তিটাকে সরাসরিভাবে প্রকাশ করার জন্য কিন্তু উদ্ধরণ চিহ্ন বলা হয়। তাহলে সাহেব যা বললেন বা শিক্ষক যা বললেন, ছুটি পাবেন না, এই যে আপনি ছুটি পাবেন না, এই কথাটা কিন্তু একটা প্রত্যক্ষ একটা উক্তি ছিল। এই উক্তিটা বসানোর জন্য কিন্তু কি হচ্ছে, উদ্ধরণ চিহ্ন দেওয়া হয়, এবং সেই উদ্ধরণ চিহ্নের পূর্বে কিন্তু হচ্ছে কমা দেওয়া হয়। আমরা যদি একটু খেয়াল করি, মানে আমরা যখন উদ্ধরণ চিহ্নটা একটু পরে পড়বো, যে বক্তার কোনো প্রত্যক্ষ উক্তিকে, মানে বক্তার উক্তিটাকে যদি একদম স্পেসিফিক ভাবে আলাদা করে বলতে হয়, তাহলে কিন্তু সেখানে কি হয়, তাহলে সেখানে কিন্তু অবশ্যই মানে উদ্ধরণ চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। তো এই বিষয়টা আশা করি তোমরা খুব ভালো করে মাথায় রাখবে। এই উদ্ধরণ চিহ্নের আগে সবসময় কমা বসে। এবার চলে আসি যে ভুলটা, মানে এই নাম্বারের ভুলটা বোধহয় আমরা ভুল করি না এমন কেউ নেই। আমি আবারও বলছি, সিরিয়াসলি, কেউ মাইন্ড করলে কিছু করার নেই। আমরা এত বড় হয়ে গিয়েছি, তারপরেও এমন কেউ নেই যে আমরা এই ভুলটা করি না। সেটা কি? এবং এমন কি, মানে আমার নিজেরও এই ভুলটা হয়। আমি এখনো পর্যন্ত আমি জানি, কিন্তু আমি সবসময় স্টুডেন্ট পড়াই, তারপরেও এই বিষয়টা আমার ভুল হয়। সেটা কি? তারিখ লিখতে গিয়ে। কারণ আমরা যখনই তারিখ লিখতে যাই, তখনই হচ্ছে আমরা ডট অথবা স্ল্যাশ বা মাঝখানে দাগ দাড়ি এগুলো আমরা ব্যবহার করে থাকি, এখনো পর্যন্ত ব্যবহার করি। কারণ কি, এই ব্যবহারটা আমাদেরকে ওই ছোটবেলা থেকে শেখানো হয়েছে। ছোটবেলার শেখানো ব্যবহার আমরা এখনো ব্যবহার করেই যাচ্ছি। এটা হচ্ছে বিষয়। তো এই জন্য মাসের তারিখ লিখতে বা বার ও মাসের পর কমা বসবে আর কি। তো এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি দেখা গেল, 16ই পৌষ, তারপরে কিন্তু কমা দিয়েছে, তারপরে বুধবার লিখেছে, বুধবারের পরেও কিন্তু হচ্ছে কমা দিয়েছে, এবং সর্বশেষ সাল লিখেছে। এই দেখো কি সুন্দর করে কমা ব্যবহার করা হয়েছে। তো এখন থেকে আমার বিশ্বাস, তোমরা যখন তারিখ লিখবে তখন কখনোই ওই ডট দিবে না বা স্ল্যাশ বা বিকল্প চিহ্ন যাই বলি না কেন, কোনো কিছু এগুলো দিবে না, এগুলো দেওয়ার কোনো উচিত নয়। আচ্ছা, এরপরে যেটা করতে হয় সেটা হচ্ছে, দেখে আলগা দেখো, বাড়ির বা রাস্তার নম্বরের পরে কমা বসে। আমরা বাড়ির নামও লিখতে গিয়ে অনেক সময় অনেক রকমের চিহ্ন কিন্তু ব্যবহার করে থাকি। তো এই যত রকমের চিহ্ন আমরা ব্যবহার করি, তত রকমের চিহ্ন কিন্তু আমরা ভুল লিখে থাকি আসলে। যেমন এই যে এই ভুলগুলো আসলে কমন, মানে এগুলো ব্যবহারও করেও বেশি, আবার ব্যবহারটাও বেশি হয়, মানে ভুলটাও অনেক বেশি হয়। ব্যবহারও অনেক বেশি করছি, ভুলটাও অনেক বেশি করছি। তাহলে এই মাস তারিখের ক্ষেত্রেও আমরা একটু মাথায় রাখবো। আবার রাস্তার বাড়ি নম্বর, এটা তো আমাদের আশেপাশে কত বাড়ি, বিশেষ করে ঢাকা শহরের কথা যদি চিন্তা করি, এখানে প্রচুর বাড়ি। তো এই ঢাকা শহর বলি অথবা হচ্ছে চিটাগং বলি বা সিলেট বলি, যেসব শহরগুলো, এই সকল শহরের প্রত্যেকটা বাড়ির নম্বরই দেখা যাবে কোনো না কোনো ভুল লেখা রয়েছে। তা আমার মনে হয় আমরা এই যে রোড নম্বর বলি, বাড়ির নম্বর বলি, অথবা হচ্ছে কোনো জায়গার ওই এলাকার স্থানীয় থানা, যেটাই লিখি না কেন, সব যদি হচ্ছে কমা দিয়ে লিখি, তাহলে এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, এছাড়া এটা ভুল হয়। এটা আর একটা হচ্ছে দেখো, যেটা আমাদের খুব একটা লিখতে হয় না, কিন্তু দেখা যায় যে আমরা অন্যদেরটা যখন লিখি আর কি, কোনো নামের পরে ডিগ্রি সূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর ক্ষেত্রেও প্রত্যেকটির পরে কমা বসবে আর কি। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক কি করে, MA PhD, এই দেখো, তার আগে আমরা কি করলাম, একটা কমা দিয়ে দিলাম। কেন কমা দিয়ে দিলাম? কারণ হচ্ছে যে ওনার ডিগ্রির আগে একটা কমা দিতে হয়। এটা আমরা অনেক সময় যেটা করি হচ্ছে ব্র্যাকেট দেই, এই দেই সেই দেই, অনেক রকম অনেক কিছু দিয়ে লিখি আর কি, প্রায় সময় এই কাজটা করি, কিন্তু কমাটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই হচ্ছে
কমার ব্যবহার। তো মোটামুটি তোমাদের কাছে কিন্তু কমার ব্যবহারগুলো অনেক বেশি পরিষ্কার। আমরা এই কমার ব্যবহারগুলো যদি মনে রাখতে পারি, বিশেষ করে এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো যদি খুব ভালো করে প্র্যাকটিস করতে পারি, তাহলে দেখা যাবে যে এগুলো মনে রাখতে পারলে এরকম আরও কোনো উদাহরণ যদি অন্য কোনো উদাহরণ আসে, তাহলে আমাদের ব্যবহার করতে বা বুঝতে অনেক বেশি সহজ হবে। ধরো পরীক্ষা এরকম চলে আসলো, একটা প্যাসেজ দিয়ে দেওয়া হলো, তো সেখানে তোমার কোনো ধরনের কোনো বিরাম চিহ্ন ব্যবহার করা হয়নি। সেক্ষেত্রে তোমার কি করতে হবে? তোমাকে বিরাম চিহ্ন দিতে হবে। তুমি কি করবা? দেখবা তুমি ওখানে ম্যাক্সিমাম জায়গায় তুমি ধরা খেয়ে যাবা হচ্ছে কমার ব্যবহার করতে গিয়ে। মানে অনেকগুলোই তো কমার ব্যবহার রয়েছে, অন্য অন্য ব্যবহার পারা যায়। দেখা যাচ্ছে কোন জায়গায় প্রশ্ন করতে হবে, প্রশ্ন চিহ্ন দিতে হবে, কোন জায়গায় দাঁড়িয়ে দিতে হবে, এগুলো আমরা বুঝতে পারি। সবচেয়ে বেশি ঝামেলা লাগে কমা দিব কোন জায়গায়। কমার জায়গায় অনেক সময় আমরা হচ্ছে দিয়ে ফেলি হচ্ছে সেমিকলন, অনেক সময় আমরা দিয়ে ফেলি হচ্ছে দাড়ি, এরকম বিভিন্ন ভুলগুলো করে ফেলি। যদি আমি বলি বিরাম চিহ্নের মধ্যে বা ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্নের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? অবশ্যই কমা, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। আশা করি বুঝতে পেরেছ। তো এরপর চলো আমরা পরের ধাপে চলে যাই। পরের ধাপটা হচ্ছে সেমিকলন। আশা করি তোমাদের অবশ্যই মনে আছে যে এই সেমিকলনের বেলায় কি করতে হয়? কমা অপেক্ষা বেশি বিরতির যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা সেমিকলন বোঝাই। কমাতে হচ্ছে আমরা এক বলতে যে সময় লাগে, আর সেমিকলন হচ্ছে এক বলার দ্বিগুণ সময় লাগে। এই এক বলার দ্বিগুণ সময়টা যদি কখনো আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কি করব? এখানে সেমিকলন দিব। তো আমাদের এখানে ছোট্ট একটা ভুল আছে, এই ভুলটা একটু ঠিক করে নিব। আশা করি তোমরা এটা বুঝবে। এখানে ছোট্ট একটা ডট হবে, এটা বেসিক্যালি হচ্ছে, তাহলে এই ডটটা দ্বারা কি বোঝালো? সেমিকলন বোঝালো। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, এখন এই যে দেখো এখানে বলা হচ্ছে সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, তারপর এটা হচ্ছে সেমিকলন, ছোট্ট একটা ডট এখানে মিস হয়েছিল। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এই মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য? এই যে দেখো কমার থেকে হালকা একটু বেশি থেমেছি, খুব মানে এটা একেবারেই যে ওই রকম এক দুই মানে বলার যে সময়টা ওরকমই থাকতে হবে বিষয়টা এরকম না, কমার থেকে একটু বেশি। এক্স্যাক্টলি মাপা তো খুব মানে মুশকিল। মানে আমি কি এখন টাইমার মানে ধরে রাখবো যে হ্যাঁ এইরকমই থামতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। মানে কমার থেকে একটু বেশি থামলেই হবে আর কি। এই মোটামুটি একটা মানে পার্থক্যটা বোঝানোর জন্য তোমাদেরকে এই টাইমগুলো বলা হয়ে থাকে। আর সত্যিকার অর্থে ওই যে 1 সেকেন্ড, তার মানে কি আমি দাঁড়িয়ে বলার পর সত্যি 1 সেকেন্ড বসে থাকবো? কখনো এটা 1 সেকেন্ড হতে পারে, কখনো 1 সেকেন্ডের বেশিও হতে পারে। এটা এক এক জায়গায় এক এক রকম আর কি। কিন্তু মোটামুটি এই পার্থক্যগুলো, মেজারমেন্টগুলো তোমাকে বোঝানোর জন্য এগুলো করা হয়ে থাকে। তা নাহলে তো সবই তো একরকম লাগবে, তুমি তো মেজারমেন্টটা ধরতে পারবে না। ওই পরিমাপটা বোঝানোর জন্য তোমাকে এইগুলো বলা হয়ে থাকে। এইগুলো খেয়াল করলে দেখা যায় যে যখন আমরা পড়ি আমাদের পড়ার সৌন্দর্য অনেক বেড়ে যায় বা বোঝানোর ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। বিরাম চিহ্ন ছাড়া কোনো কিছু বোঝানো কিন্তু খুবই মুশকিল সত্যিকার অর্থেই। আমরা যদি কখনো আজকে থেকে যদি চিন্তা করি যে কথা বলার সময় যদি চিহ্ন ব্যবহার করবো না, তাহলে কিন্তু খুব মুশকিল। আমি যখন কথা বলছি তখনও কিন্তু অনেক বিরাম চিহ্ন ব্যবহার করছি প্রত্যেকটা কথায়। যদি এগুলো না করতাম, এক ধার্সে যদি সব বলে যেতাম, তাহলে কি হতো? সিরিয়াসলি তোমাদের বোরিং লাগতো, কোনো কথাই হচ্ছে তোমরা ঠিকঠাক করে বুঝতে পারতে না। এটাই তো। চলো সেমিকলনটা আমরা বোধহয় বুঝতে পেরেছি, আমরা তার পরেরটাতে চলে যাই। তারপরটা কি বলছে দেখো, দাড়ি বা পূর্ণচ্ছেদ। এই দাড়ি বা পূর্ণচ্ছেদটা কিরকম দেখো, বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যেমন শীতকালে এদেশে আবহাওয়া শুষ্ক থাকে, তাহলে কোনো একটা কথার যদি একদম শেষ, এরপরে আর আমি কোনো কিছু আলাদা কোনো বক্তব্য রাখবো না, যদি রাখতে হয় ওই বাক্যের পরে আর একটা বাক্য দরকার শুরু করব, কিন্তু এই বাক্যটা আমি এখানেই শেষ করব, এরপরে আমি আর কোনো কিছু যোগ করব না, আর কোনো খণ্ড বাক্য এর মধ্যে যোগ করব না। যদি ওই বাক্যের সাথে আমার আর কোনো খণ্ড বাক্য যোগ করার কোনো ইচ্ছা না থাকে, তাহলে অবশ্যই হচ্ছে কি হবে না, এই দাড়িটা ব্যবহার করা আমরা অ্যাভয়েড করব। সেখানে আমরা কমা বা অন্য কিছু দিয়ে বা সেমিকলন দিয়ে আমরা যেগুলো করব। কিন্তু যদি মনে হয় না আমি এখানেই শেষ করব,
ওকে ফাইন, তাহলে অবশ্যই এটা এখানে শেষ হয়ে যাবে। তো এটা আশা করি বুঝতে পেরেছো, বাক্যের পরিসমাপ্তি বোঝায়। তো আর দাড়ি যে অপর নাম পূর্ণচ্ছেদ, এটাও খুব ভালো করে মনে রাখতে হবে, অনেক সময় আমরা ভুলে যাই। তো দাড়ির ব্যবহারটা আমরা বুঝতে পারলাম। আর দাড়িতে কতক্ষণ থামতে হয়, আশা করি তোমাদের মনে থাকার কথা, দাড়িতে থামতে হয় মাত্র 1 সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলো প্রশ্নবোধক। প্রশ্নবোধক চিহ্ন জিনিসটা কি? প্রশ্নবোধক চিহ্ন এটা হচ্ছে যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নোত্তরবোধক চিহ্ন বসে। এটা হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করা জিনিসটা কি? জিজ্ঞাসা করা জিনিসটা হচ্ছে কোনো কিছু জানতে চাওয়া। যদি তুমি কোনো কিছু জানতে চাও তাহলে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। যেমন তুমি এখন এলে, তুমি এখন এলে। আচ্ছা, দুটো কথা একই। ধরো আমি হচ্ছে একটু ভালো করে বুঝাই বলি। ধরো আমি এই যে চিহ্নটা আছে না, চিহ্ন ফেলে দিই, তাহলে কি হবে? তুমি এখন এলে। আর যদি জিজ্ঞাসা চিহ্ন দেই তাহলে কি হবে? তুমি এখন এলে। এই যে দেখো বলার যে টোনটা কি পরিমাণ পার্থক্য হচ্ছে, এইগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে যে অনেক সময় পরীক্ষায় আসে, আমরা মনে রাখি আর কি, প্রশ্নবোধক চিহ্নতে কি করা হয়? প্রশ্ন করা হয়। কিন্তু দেখো এখানে কিন্তু একটা অন্য কথা লিখেছে, কোনো বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে। অনেক সময় আরেকটা কথা লেখা হয়ে থাকে পাশাপাশি, বাক্যে যদি কোনো কিছু জানতে চাওয়া হয়। এখন দেখো জানতে চাওয়া জিজ্ঞাসা করা তো একই জিনিস। এখন আমরা মাথার মধ্যে কোনো কিছু প্রশ্ন করাটাই মাথায় রাখি, আর কোনো কিছু জানতে চাওয়া যখন কথাটা বলা হয় তখন কিন্তু এটা আমাদের মাথায় কাজ করে না। তো মনে রাখবা, যদি এরকম লেখে বাক্যে যদি কোনো কিছু জানতে চাওয়া হয় অথবা যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয়, তো সেই ক্ষেত্রে কি হয়? তো সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা কিন্তু প্রশ্নবোধক চিহ্নটাই ব্যবহার করা হয়ে থাকে। আশা করি তুমি বুঝতে পেরেছ। তো চলো এর পরেরটা নিয়ে আমরা কথা বলি। এবার হচ্ছে আবেগ বা বিস্ময়। এটা বিস্ময় না, বিস্ময় উচ্চারণ না, এটা উচ্চারণ হচ্ছে বিস্ময়। আবেগ বা বিস্ময় ও সম্বোধন চিহ্ন সবই আমরা একটু পড়বো এখন। এগুলো দ্বারা কি কি করা হয় চলো আমরা একটু পড়ে ফেলি। দুটোর জন্যই কিন্তু একই চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, এই চিহ্নটা। তো বলা হচ্ছে হৃদয় আবেগ প্রকাশ করতে হলে এর সম্বন্ধের পদের পর এই চিহ্নটি বসে। যেমন আহা, কি চমৎকার দৃশ্য, এই যে আহা, এই আহাটা লিখতে কিন্তু বলা হয়েছে। আবার কি, জননী আজ্ঞার দেহ মরে যায় রণস্থলে। এই জায়গাটায় এসে কিন্তু একটা কথা আছে, জননীকে কিন্তু সম্বোধন করা হয়েছে। কিন্তু একটু আগে আমরা কি পড়লাম? একটু আগে আমরা কিন্তু কমার মধ্যে পড়েছিলাম, যেখানে সম্বোধন করা হচ্ছে সেখানে কিন্তু কমা হয়, আমরা একটু আগে পড়েছিলাম। একটু আগে পড়লাম যে সম্বোধন করার পরে কমা হয়, আবার এখানে দেখছি সম্বোধন করার পর সম্বোধন একটা চিহ্ন আছে। এখন তোমার প্রশ্ন হতে পারে আমি কোনটা দিব, কোনটা হতে পারে? সেই জায়গায় দুটোই তুমি দিতে পারো। তবে স্পেশালি যদি তোমাকে এই উদাহরণগুলো দেওয়া হয়, যেহেতু বইয়ের মধ্যে এই উদাহরণগুলো দেওয়া আছে, যদি স্পেশালি এই উদাহরণগুলো দেওয়া হয় তুমি অবশ্যই কি দিবে? সম্বোধন চিহ্ন বা বিষয় চিহ্ন দিবে। এখানে আরেকটা কথা কিন্তু বলে দেওয়া আছে, এটা বইয়ের মধ্যেই এই কথা কিন্তু রয়েছে, সেটা হলো আধুনিক নিয়মে কিন্তু সম্বোধনের স্থলে কমার চিহ্ন ব্যবহার করা হয়। তার মানে তুমি এই জায়গায় কমার চিহ্ন ব্যবহার করতে পারবে স্পেসিফিক ভাবে, যদি এই লাইনটাই আসে, যদি এই উদাহরণটাই আসে, তাহলে সেই ক্ষেত্রে তুমি হচ্ছে সম্বোধন চিহ্ন দাও, কোনো সমস্যা নেই। আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু তুমি কি দিতে পারো? তুমি কিন্তু অবশ্যই কমা দিতে পারো। কমা দিলে এটা ভুল না। কমা দিলে যে ভুল না তার ব্যাখ্যা তো তারাই দিয়েছে, আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। এই হচ্ছে আবেগ বা সম্বোধন চিহ্ন। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, বিস্ময় চিহ্নের অপর নাম যদি কখনো বলা হয়, মানে বিস্ময় চিহ্নের অপর নাম কিন্তু সম্বোধন না, মনে রাখতে হবে। অনেক সময় এটা এই ভুলটা অনেকে করে থাকো, যেমন দাড়ির অপর নাম কিন্তু পূর্ণচ্ছেদ, কিন্তু বিস্ময় চিহ্নের অপর নাম কিন্তু সম্বোধন চিহ্ন না, কারণ বিস্ময় এক জিনিস, সম্বোধন হচ্ছে আর এক জিনিস। তো এখানে কথাটা হচ্ছে বিস্ময়ের জন্য আর সম্বোধনের জন্য চিহ্ন সমান, কিন্তু কেউ কারো অপর নাম না। আশা করি এটা বুঝতে পেরেছ। পরীক্ষায় এই ভুলটা কিন্তু একদমই করা যাবে না।
আমরা প্রায় এই ভুলটা করে থাকি। তো মনে রাখতে হবে এটা আলাদা, তবে চিহ্ন একই চিহ্নের দুটা কাজ, এ হচ্ছে কথা। ওকে, এরপর হচ্ছে খেয়াল করে দেখো, আমরা এখন পড়বো হচ্ছে কোলন। কোলনের ব্যাপারে কিন্তু আমি আগেও একটা কথা বলেছি। আমরা যখন কোলন কোথাও ব্যবহার করে থাকি, আমরা কোলন তো লিখি না, আমরা লিখি হচ্ছে কি বিসর্গ লিখি। এই বিসর্গ হচ্ছে বড় বড়, মানে ফোটার মাঝখানে ফাঁকা থাকবে। আর কোলনে একটু খেয়াল করে দেখা, এই যে কোলন, এই জায়গায় কিন্তু মাঝখানে কিন্তু ফাঁকা নেই। এই গোলের মাঝখানে যদি ফাঁকা থাকে তাহলে সে বিসর্গ হয়ে যায়। এখন বিসর্গ আর কোলন কি এক জিনিস? বিসর্গ কোলন তো এক জিনিস না। তো এই ভুলটা আমরা প্রচুর করে থাকি। আর আরেকটা কাজ করে থাকি, যেমন আমি এটা যদিও এখানে উদাহরণ লেখা নেই, আমার একটা জিনিস মনে পড়লো তাই তোমাদের একটু শেয়ার করি। ধরো আমরা অনেক সময় লিখি মোহাম্মদ লিখি, তো মোহাম্মদ লিখে আমরা হচ্ছে কোলন দেই। ওটা তো কোলন তো লিখি না, লিখে হচ্ছে বিসর্গ। একে তো হচ্ছে লিখতে ভুল করি, বলছি হচ্ছে কোলন কিন্তু লিখে দেই বিসর্গ। আর একটা কথা হচ্ছে মোহাম্মদের উপর মোহাম্মদ যখন আমরা লিখি তখন তারপরে কেন আমি হচ্ছে সত্যিকার অর্থে মানে কোলন দিব, মানে কোলনটা কেন দেয় আসলে? কারণ তখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি তখন চট করে সে আমাকে উত্তর দেয় যে কোলনটা দেওয়া হয়েছে কারণ এটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত করার জন্য তো কোলন ব্যবহার করা হয় না। কোলন ব্যবহার করা হয় একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা, মানে বর্ণনা করতে হলে কোলন ব্যবহার করা হয়। এখানে নিয়ম হচ্ছে বর্ণনা, অবতারণা করতে বলা হচ্ছে, আর আমরা নাকি কোলন ব্যবহার করছি সংক্ষিপ্ত করার জন্য। তাহলে কোলন বলা হলো কোন একটা কিছু বর্ণনা করার জন্য ব্যবহার করা হবে, কিন্তু আমরা কি করছি? সংক্ষিপ্ত ব্যবহার করার জন্য ব্যবহার করছি। কিন্তু সংক্ষিপ্ত ব্যবহার করার জন্য কি ব্যবহার করা হয়? বিন্দু চিহ্ন, মানে ডট। মোহাম্মদ লিখে ডট লিখতে হবে, ডট একটা ফোঁটা চিহ্ন, ওইটাই হচ্ছে মানে এদেরকে বলা হয় বিন্দু চিহ্ন। বিন্দু চিহ্ন হচ্ছে সংক্ষেপ করে, কোলন তো কখনো সংক্ষেপ করে না। এই জন্য এই ব্যাপার দেখা যায়, এই ব্যবহারটা আমরা প্রায় এটা ভুল করে থাকি। তো আশা করি তোমরা এরপর থেকে এটা আর কখনো ভুল করবে না, এটা আমার বিশ্বাস। এই গেল হচ্ছে কোলনের ব্যাপার। তারপর দেখো কি করা হচ্ছে। তাহলে এখানে আমরা ব্যাখ্যাটা দেখলামই, যেমন কি বলা হচ্ছে, সভায় সাব্যস্ত হলো। কি সাব্যস্ত হলো? এই কথাটাকে এখন অবতারণা করছে, বর্ণনা করছে। এটা কোলন দিয়ে লেখা হচ্ছে। 1 মাস পরে নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই যে কোলন নিয়ে, কোলনের ব্যবহার প্লাস কোলন লেখা, এই দুটোই হচ্ছে আমরা ভুল করে থাকি। তাহলে কোলন লিখতেও ভুল করি, মানে ওর আকৃতি লিখতেও ভুল করি, ওর ব্যবহারে আমরা চরমভাবে ভুল করি, সবাই ভুল করি। এবং আমি নিজেও আগে এটা ভুল করতাম। আমি যেদিন জানতে পেরেছি যে এই কোলন দিয়ে কোনো সংক্ষিপ্ত করা হয় না, বিন্দু দিয়ে করা হয়, তারপর থেকে আমি কখনোই কোলন দিয়ে কোনো সংক্ষিপ্ত কোনো কিছু করি না। কোলন সংক্ষিপ্ত করে না, বিন্দু দিয়ে সংক্ষিপ্ত করে। তাহলে যখন কোনো কিছু বিন্দু করবো তখন আমরা বিন্দু দিয়ে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে গেল কোলনের ব্যাপারটা। তাহলে আশা করি আমরা এখন পরের ধাপে যেতে পারি। আর কোলন এটা কতক্ষণ থামতে হয়? আশা করি তোমাদের মনে থাকার কথা, কোলন কতক্ষণ থামতে হয়। কোলন কিন্তু এটা 1 সেকেন্ড। কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে ড্যাশ। ড্যাশের কাজটা কি? ড্যাশ হচ্ছে যৌগিক বাক্য অথবা মিশ্র বাক্য, পৃথক ভাবাপন্ন 2 বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ ব্যবহৃত হয়। তার মানে আমি যদি এটা ধরে নিই, ধরো আমি সাপোজ ধরে নিলাম তুমি যৌগিক বাক্য বা মিশ্র বাক্য বোঝো না। আমি যদি বলি বাক্যকে পৃথক করার জন্য বলা হয়, সেই কথাটা কিন্তু আমার কাছে আরো বেশি সহজ হয়। আমি যদি বলি যে বাক্যকে আলাদা করার জন্য, মানে এটা হোক যৌগিক বাক্য হোক মিশ্র বাক্য, যেটাই হোক না কেন, হোক যৌগিক বাক্য হোক মিশ্র বাক্য, যেটাই হোক না কেন, ও বাক্যকে বেসিক্যালি পার্থক্য করে। তো ড্যাশের কাজ হচ্ছে কি করা? বাক্যকে আলাদা করা। এই যে তোমরা দরিদ্রের উপকার করো, এখানে ড্যাশ, এটা তোমাদের সম্মান যাবে না, বাড়বে। তারপর হচ্ছে আর একটা কাজ আমরা কিন্তু প্রায় দেখতে পাই, সেটা হচ্ছে যে উদাহরণ বা দৃষ্টান্ত। এই উদাহরণ বা দৃষ্টান্তর জন্য কিন্তু হচ্ছে এখানে কি করা হয়, এটা বেসিক্যালি হচ্ছে আমরা কোলন ড্যাশের ব্যবহারটা দেখতে পাচ্ছি এই জায়গাতে। কোলন ড্যাশ মানে এটা হচ্ছে ড্যাশের ব্যবহার, আর এই যে উদাহরণটা এটা হচ্ছে কোলন ড্যাশের। আমি এখানে আলাদা করে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি কোলন ড্যাশ, মানে এটা গেল হচ্ছে ড্যাশ আর এটা হচ্ছে কোলন ড্যাশ। আমি ড্যাশের ব্যবহার কিন্তু দুইটা, একটা হচ্ছে ড্যাশ আর একটা হচ্ছে কোলন সহ ড্যাশ। আমি এটা দুটোই দেখাচ্ছি। একটা গেল ড্যাশের
বাক্য পার্থক্য করার জন্য। আর এই যে এই পয়েন্ট থেকে দেখো, এখান থেকে যে উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ও ড্যাশ চিহ্ন একসঙ্গে ব্যবহৃত হয়। যেমন সেটা কি, যেমন হচ্ছে পদ 5 প্রকার। এটাকে যখন আমি তাহলে কি করছি, উদাহরণ বা দৃষ্টান্ত দিচ্ছি না, যেমন বা দৃষ্টান্ত, তখন হচ্ছে এই দেখ কোলন ড্যাশ, কোলন দিয়ে ড্যাশ, কোলন তারপর ড্যাশ, এই ড্যাশের এখানে কোনো ড্যাশ ব্যবহৃত হচ্ছে। আশা করি এই ড্যাশের ব্যবহারটা ভালো করে বুঝতে পেরেছো, খুব ভালো করে তোমার বোঝার কথা। এই হচ্ছে ব্যাপার। তারপর কোলন ড্যাশ তো আমরা মনে হয় আলাদা করে বলে দেওয়া, কোলন ড্যাশে কিন্তু 1 সেকেন্ড থামতে হয় বেসিক্যালি উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে। তা কোলন ড্যাশ আমরা আগের পৃষ্ঠায় আলোচনা করে ফেলেছি, তোমাদের বোধহয় এখানে আর বোঝার কোনো ঝামেলা হওয়ার কথা না। তারপর চলো আমরা কথা বলবো হাইফেন নিয়ে। এই হাইফেনের কিন্তু একটা নাম আছে, সেটা হচ্ছে সংযোগ চিহ্ন। এখন এই কোলন বা হাইফেন, কোলন থেকে দুঃখিত, ড্যাশ বা হাইফেন, হাইফেন কিন্তু ড্যাশের থেকে একটু ছোট হয় আর কি, দেখতে ছোট হয়, তুলনামূলকভাবে ছোট। এই যে আমরা দেখতে পাচ্ছি ব্যবহারটা ছোট ছোট ছোট। এখানে বলা হচ্ছে সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেনের ব্যবহার করা হয়ে থাকে। এখন সমাসবদ্ধ সমাসের মধ্যে আমরা তোমাদের মনে থাকার কথা, যেগুলো দ্বন্দ্ব সমাস হয় সেগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু হাইফেন থাকে, আমরা জানি দ্বন্দ্ব সমাস। সেই জন্য সমাসবদ্ধ যেগুলো থাকে সেগুলো সবগুলোতে কিন্তু কি হয়, হাইফেন ব্যবহৃত হয়। মানে হাইফেন যেটাই ব্যবহৃত হবে মনে রাখতে হবে সেটা হচ্ছে সমাসবদ্ধ, দ্বন্দ্ব সমাস আর কি। এ আমাদের শ্রদ্ধা অভিনন্দন, আমাদের প্রীতি উপহার, তাহলে এই মাঝখানে কি আছে, হাইফেন রয়েছে। হাইফেন মূলত হচ্ছে কি করে, হাইফেন মূলত বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে শব্দকে সমন্বয় করে, শব্দ। আর ড্যাশ কি করে, ড্যাশ হচ্ছে বাক্যকে, ড্যাশ হচ্ছে বাক্যের ক্ষেত্রে, আর হাইফেন হচ্ছে শব্দের ক্ষেত্রে। তবে এটা মনে রাখতে হবে, ড্যাশ হচ্ছে যৌগিক মিশ্র বাক্যের ক্ষেত্রে, আর হাইফেন হচ্ছে সমাসবদ্ধ শব্দের ক্ষেত্রে। এই কথাটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় কিন্তু পরীক্ষা আসে হাইফেন কিসের জন্য ব্যবহার হয়, হাইফেন কিসের জন্য ব্যবহার হয়, এটা যখন জিজ্ঞেস করা হবে তখন কিন্তু তুমি ধরা খাই যাবা, তখন কিন্তু আবার এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর খেয়াল করে দেখো লোপ চিহ্ন। আচ্ছা, লোপ চিহ্ন মানে কি? লোপ মানে হচ্ছে বাদ পড়ে যাওয়া, বিরক্তি। এই লোপ চিহ্ন একটা নাম হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন। কোনো বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য লোপ চিহ্ন নেওয়া হয়ে থাকে। যেমন মাথার পরে, পরে মানে কি হলো উপরে, তো এই দেখো এখানে একটা ওটা লোপ পেল। পাগড়ি বাঁধা যাচ্ছে কারা, কারা মানে কি, কাহারা, তো এই যে কাহা, হাটা বাদ পড়ে গেছে। কোন একটা বর্ণ যদি এরকম বাদ পড়ে মাঝে মাঝে দেখা যায় এরকম কাহারা, মাঝে আমরা দুইটি না লিখে কি লিখি, দুটি লিখি। দুইটি না লিখে আমরা কি লিখলাম, দুটি লিখলাম। এই যে দুটি লিখলাম তার মানেটা কি, তার মানেটা হচ্ছে ওখানে রস্যইকাটা বাদ গেল। তো এরকম বাদ দেওয়ার জন্য মাঝে মাঝে ইলেকটা ব্যবহার হয়। ইলেক কিন্তু উপরে ব্যবহার হয়, উপরে, এই উপরের দিকে। আশা করি লোপ চিহ্ন যেহেতু বর্ণ বাদ দিচ্ছে তার জন্য ওটার নাম হয়ে গেছে লোপ চিহ্ন বা বাদ দেওয়ার চিহ্ন আর কি। কিন্তু ইলেক শুধুমাত্র থামার জন্য কথা বলে না, কিন্তু এখানে কোনো থামির ব্যাপার নেই, বাদ দেওয়ার কাহিনী। অর্থাৎ ওই যে শুরুতেই যে কথা বলছিলাম, বিরাম মানেই হচ্ছে কোনো কিছু থামবে, বিষয়টা কিন্তু তা নয়। এখানে মানুষ বাদ দেওয়ার কাজও হয়, আশা করি বুঝতে পেরেছ। উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন অলরেডি কথাবার্তা বলে ফেলেছি। বক্তার যে প্রত্যক্ষ উক্তি, সেই উক্তিটাকে একদম যদি ডিরেক্ট অন্তর্ভুক্ত করতে হয় তখন এই চিহ্নের মাঝখানে দিতে হয়। শিক্ষক বললেন গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে। এই কথাটা একদম শিক্ষক স্পষ্ট আকারে বক্তা প্রত্যক্ষভাবে মানে সরাসরি বলেছে। যেহেতু বক্তা এই কথাটা একদম সরাসরি যেহেতু বলেছে, তার মানে এই কথাটা কিসের মধ্যে হবে, তার মানে এই কথাটা ব্র্যাকেটের মধ্যে, দুঃখিত, ইনভার্টেড কমা বা উদ্ধরণ চিহ্নের মধ্যে হবে। আবার আমরা কিন্তু পড়েছিলাম উদ্ধরণ চিহ্নের আগে কি বসে, কমা বসে। এখানেও কিন্তু কমা বসেছে, কমার মধ্যে কিন্তু পড়ে এসেছিলাম আমরা, এখানেও কিন্তু দেখতে পেলাম উদ্ধরণ চিহ্নের আগে কি বসছে, কমা বসছে। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এইবার আমাদের আলোচনা করব হচ্ছে বন্ধনী চিহ্ন নিয়ে। এই বন্ধনী চিহ্ন বেসিক্যালি মূলত কি হয়, বন্ধনী চিহ্নটা কিন্তু মূলত এটাকে ব্র্যাকেট বলা হয়। আমরা 3 ধরনের দেখতে পাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, বা এটাকে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী বলা হয়ে থাকে।
এখন এই তিনটি হচ্ছে মূলত গণিত শাস্ত্রে ব্যবহৃত হয়, তবে প্রথম বন্ধনী বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন দেখো এই যে এখানে বলা আছে ত্রিপুরায় তিনি জন্মগ্রহণ করেন, বর্তমানে কুমিল্লা, তার মানে ত্রিপুরা সম্পর্কে একটা ব্যাখ্যা কিন্তু দেওয়া হলো। এটা ত্রিপুরা সম্পর্কে ব্র্যাকেট একটা ব্যাখ্যা দেওয়া হলো। বলা হচ্ছে সেলিম তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন, সেলিমের পাশে একটা সংখ্যা দিয়ে দেওয়া হলো ব্র্যাকেটের মধ্যে 16। সেলিমের ওইটা হচ্ছে ব্র্যাকেট দ্বারা কি বোঝাচ্ছে, তার বয়স বোঝাচ্ছে। এরকম ব্র্যাকেটের মধ্যে জিনিসগুলো দেওয়া হয়, সেগুলো কিন্তু কোনো না কোনো কি বোঝায়, সেগুলো কোনো না কোনো অর্থ বা কোনো ব্যাখ্যা, কোনো একটা কিছু বোঝায়। সাহিত্যে কিন্তু এরকম ব্র্যাকেটের ব্যবহার আমরা প্রায় দেখতে পাই, যদিও গণিতের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে, বাট সাহিত্যের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যবহারগুলো আমরা প্রায় দেখে থাকি। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা কিছু ব্যাকরণিক চিহ্নের সাথে পরিচিত হব। এই ব্যাকরণিক চিহ্নগুলো আমরা খুব দেখে থাকি। এই ব্যাকরণিক চিহ্নের মধ্যে প্রথমে ধাতু। ধাতু মানে হচ্ছে বেসিক্যালি কি বলা হচ্ছে, ধাতু বলতে হচ্ছে ক্রিয়ার মূল আর কি। ক্রিয়ার মূলের আগে কিন্তু অনেক ধাতু বসে। যেমন স্থা হচ্ছে একটা ধাতু, তো স্থার আগে এই দেখো টিক চিহ্নের মতো বসেছে, এটাকেই বেসিক্যালি ধাতু চিহ্ন বলা হয়ে থাকে আর কি। তা আমরা মনে রাখবো এটা হচ্ছে ধাতু চিহ্ন। পরবর্তী শব্দ থেকে উৎপন্ন যদি বোঝায়, সেক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার হয়ে থাকে। যেমন জাদ্রেল থেকে উৎপন্ন হয়েছে, জেনারেল থেকে পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে পরবর্তী শব্দ, জেনারেল থেকে জাদ্রেল। আর পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন মানে পূর্ববর্তী, এটা গাং থেকে গাং, দুঃখিত গঙ্গা থেকে গাং, পূর্ববর্তী থেকে বোঝালে এখানে, আর পরবর্তী থেকে আগে। তাহলে এই জিনিসটা, এই যে ব্যবহারটা কিন্তু মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। সমান বা সমন্তবাচক বোঝাতে, মানে এক কথা ইকুয়াল বোঝাতে, সেক্ষেত্রেও কিন্তু কি হয়, এই সমান সমান চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। যেমন নর ও নারী, নরনারী, তো বুঝতেই পারছো নর ও নারী যা সমান সমান নরনারী। তো এই ধরনের চিহ্নগুলো কিন্তু আমরা প্রায় ব্যাকরণিক চিহ্ন ব্যবহার করে থাকি। তো এই ব্যাকরণিক চিহ্নগুলো একটু মনে রাখতে হবে। এগুলোও মাঝে মাঝে পরীক্ষায় চলে আসতে পারে, যদিও অনেক সহজ, খুব ইম্পর্টেন্ট বলছি না, বাট সহজ জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসতে ভুল করে না। তো চলো আমরা কিছু প্রশ্ন উত্তরের সাথে একটু দেখা করি। বলা আছে হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে? হ্যাঁ, আমরা জানি হৃদয়াবেগ প্রকাশ করতে অবশ্যই বিস্ময় সূচক চিহ্ন লাগে। আচ্ছা, তারপর দেখো কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে সম্বোধন পদের পরে যে চিহ্নটি বসে তার নাম কি? হ্যাঁ, অবশ্যই তার নাম হচ্ছে কমা, একটু আগে আমরা পড়েছি। ধরুন ওই যে আমি বলেছিলাম রশিদ কমা এদিকে এসো, তাহলে সম্বোধন করেছে, ডাক দেওয়া হয়েছে, তারপরে কমা বসেছে। তারপর দেখো কি বলা হচ্ছে, বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বলা হচ্ছে বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য, বাক্যের সৌন্দর্য, বাক্যের অলঙ্কৃত। আচ্ছা, এখানে কিন্তু উত্তরটা একটু ভুল দেওয়া হয়েছে, আমি একটু ঠিক করে দিই। এটা বেসিক্যালি উত্তর এটা হবে, এটা হচ্ছে ভুল, এটা ভুল উত্তর দেওয়া হয়েছে। এটা অর্থ হচ্ছে বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য, বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য এটা দেওয়া হয়ে থাকে। উত্তরটা হচ্ছে, আশা করি তোমাদের কাছে এটা খুব ভালোভাবেই ক্লিয়ার হয়েছে। তো ওকে, আমরা আবার লেজার পয়েন্টে ফিরে যাই। বলা হচ্ছে বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? হ্যাঁ, অবশ্যই কমা চিহ্ন বসে। এটা আমরা অনেকে ভুল করে থাকি, তো আশা করি এটা মনে রাখবে। তারপর কি বলা হচ্ছে, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে কোন চিহ্ন বসে? হ্যাঁ, অবশ্যই এক্ষেত্রে কোলন চিহ্ন দেওয়া হয়ে থাকে। একটা বাক্যের অবতারণা করতে হলে কোলন চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে, এটা ঠিক। তার মানে খটাই হচ্ছে উত্তর। কোন জ্যোতি চিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়? হ্যাঁ, এটা সেমিকলন। কারণ হচ্ছে কমা তো হচ্ছে এক, তার থেকে আরো দ্বিগুণ সময় লাগে হচ্ছে সেমিকলন। তো সেমিকলনটা হচ্ছে সবচেয়ে বেশি সময় লাগে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, বাংলা ভাষায় এটা একটা এক্সট্রা একটা ইনফরমেশন, এটা একটু মনে রাখবে। বাংলা ভাষায় জ্যোতি চিহ্নের প্রচলন করেন কে? অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোলন ড্যাশে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। এটা তো মুখস্থের বিষয়, একদম আলাদা করে কিছু বলার নেই। তারপর হচ্ছে কোন জ্যোতি বা ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে? এখানে হচ্ছে আমরা ইলেক হাইফেন বন্ধনী করে থামার প্রয়োজন, উদ্ধরণ চিহ্নেই থামার প্রয়োজন আছে, এক বলতে যে সময় লাগে এটা। আচ্ছা, এটাকে কি চিহ্ন বলা হয়? একটু আগেই পড়েছি, ধাতুর আগে এটা ব্যবহার করা হয়, তার মানে কি? অবশ্যই এটা
ধাতু চিহ্ন। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো ব্যাকরণিক চিহ্ন কোনটি? তো এটা তো হচ্ছে কোলন ড্যাশ, এটা হচ্ছে বেসিক্যালি কমা, এরপর এটা হচ্ছে কি, এটা কমা না, হ্যাঁ এটা কমাই বোঝাবে, আর হচ্ছে যদিও ডাবল কমা পড়ে গেছে আর কি, যাই হোক এটা তো উত্তর না। তারপর হচ্ছে এখানে ব্র্যাকেট দেওয়া হচ্ছে বন্ধনী, এটাও না। এইটা হচ্ছে ব্যাকরণিক চিহ্ন। এটা হচ্ছে মূলত কি, এটা কি ধরনের ব্যাকরণিক চিহ্ন? এটা হচ্ছে পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে এটা এই চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, সমাসবদ্ধ অংশ, পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? হ্যাঁ, এটার জন্য খ, হাইফেন, এটা ব্যবহৃত হয়। আচ্ছা, ওকে। এরপর দেখো কি বলা হচ্ছে, বাক্যে কোন জ্যোতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই? অবশ্যই কোলনের জন্য থামতে হয়, তারপর হচ্ছে উদ্ধরণ চিহ্ন, কোলনের জন্য 1 সেকেন্ড থামতে হয়, আর উদ্ধরণ চিহ্ন আর কমার জন্য 1 বলতে দেরি সময় লাগে। এখানে হাইফেন এবং ইলেকের জন্য থামতে হয় না, তার মানে খটাই হচ্ছে সঠিক উত্তর। তো বাক্যে পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? অবশ্যই দাড়ি বা পূর্ণচ্ছেদ। কমা তো হচ্ছে অবশ্যই পরিসমাপ্তি না, কোলন না, সেমিকোলন না, অবশ্যই উত্তরটা হচ্ছে ঘ নাম্বার, দাড়ি বা পূর্ণচ্ছেদ। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো বিরাম চিহ্ন তোমাদের পূর্ণ আলোচনা। আমরা বেশ কিছু প্রশ্ন উত্তরও দেখে ফেললাম। তাহলে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে তোমরা বুঝতে পারলে যে কোনগুলো বেসিক্যালি তোমাদের কিভাবে এই প্রশ্নগুলো আসতে পারে, সেগুলোর একটা ভালো ধারণা তোমাদের হয়ে গেল। যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলে, যারা এই ক্লাসগুলো এতক্ষণ দীর্ঘ সময় ধরে করলে এবং ভালো করে তোমরা যারা পড়াশোনা করছো, তাদের প্রত্যেকেই জানাচ্ছি ধন্যবাদ। এই বলে আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি।